হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বিষয় শুরু করবার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে তোমরা এত সাপোর্ট দেওয়ার জন্য। তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে দেখে আমার খুবই ভালো লাগছে। তোমাদের কমেন্টসগুলো সত্যি আমাকে একটা উৎসাহ দিচ্ছে আরও ভালো করে ভিডিও তৈরি করার। তো সাথে থেকো আমার, আর ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে থেকো, কারণ তোমাদের উপকার হলেই আমাদের সার্থকতা। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আজকের টপিকে ফিরে যাই। আজকের আমরা আলোচনা করব কত রকমের ইন্টারমলিকুলার ফোর্স, হয়তো সেটা আমরা আগের ক্লাসেই দেখেছিলাম। তো আজকের আমরা সেই ইন্টারমলিকুলার ফোর্সগুলো নিয়ে উদাহরণের সাথে আলোচনা করব যে বিষয়গুলো কীরকম, কীভাবে আমরা দেখে থাকি। তাহলে আজকে প্রথম যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তরাণবিক আকর্ষণী বল নিয়ে আলোচনা স্টার্ট করব, সেটা হচ্ছে নাম্বার 1, আহিত ডাইপোল। আহিত ডাইপোল, আহিত ডাইপোল, আহিত ডাইপোল, আহিত ডাইপোল। আকর্ষণী প্রভাব, আকর্ষণী প্রভাব। অর্থাৎ ইনডিউসড ডাইপোল, তোমরা সাথে সাথে ইংলিশ টার্মটাও শিখতে থাকো, কারণ তোমাদের পরে কম্পিটিটিভে কিন্তু হেল্প হবে। কারণ কম্পিটিটিভে তো তুমি আর বাংলায় কোয়েশ্চেন পাবে না, তাই জন্য এখন থেকে একটু ইংলিশ টার্মগুলো শিখতে থাকো। ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। তাহলে দেখো এই যে এখানে এই একটা আহিত ডাইপোল রয়েছে এবং এই একটা আহিত ডাইপোল রয়েছে। কারণ আকর্ষণী প্রভাব কাজ করতে গেলে ন্যূনতম দুটো কণা তো দরকার, কারণ একটা কণা থাকলে তো আকর্ষণী প্রভাবটা সে কার উপরে প্রয়োগ করছে। তাহলে আকর্ষণী প্রভাবের কথা যখন আমি বলবো তখন ন্যূনতম দুটো কণা থাকা দরকার। এখানে যে দুটো কণা রয়েছে, দুটো কণাই হচ্ছে আহিত ডাইপোল, দুটো কণাই আহিত ডাইপোল। তো তারা সেম হতে পারে বা আলাদা হতে পারে, সেম হতে পারে বা আলাদা হতে পারে। ধরো একটা কণা আমি বলছি এম, আরও একটা কণা আছে এম, দুটো সমান কণা নিচ্ছি। এই কণাটা এরকম দেখতে, এই কণাটাও সেম দেখতে। তো এর এখানে কেন্দ্রক আছে, এখানে কেন্দ্রক, আর তার চারিদিকে ইলেকট্রনগুলো সুষমভাবে বিন্যস্ত, সুষমভাবে বিন্যস্ত। তাহলে এটা হচ্ছে সুষম আধান, সুষমভাবে বিন্যস্ত আধান, সুষমভাবে বিন্যস্ত আধান দুটোর ক্ষেত্রে। আর এরা দুজনেই নিস্তড়িত কণা, এরা দুজনেই হচ্ছে নিস্তড়িত কণা, নিস্তড়িত কণা এবং গ্যাসীয়, গ্যাসীয় বা তরল। কারণ গ্যাসীয় বা তরল কণারই একমাত্র গতিশীলতা আমরা দেখেছি, কঠিন যে কণাগুলো তাদের গতিশীলতা নেই বললেই চলে। তাই আমরা তরল বা গ্যাসীয় কিছু কণা হতে পারে। তো এম বলে আমরা নাম দিয়েছি দুটো কণাকেই। বা তরল বা গ্যাসীয় কণা হলে তারা কি হবে, পরস্পরের দিকে অগ্রসর হতে পারে, অগ্রসর হয়ে তাদের মধ্যে একটা সংঘর্ষ হতে পারে, সংঘর্ষ, সংঘর্ষ ঘটে। সংঘর্ষ ঘটার পর
কি হবে, ধরো এই দুটো আমি এরকম এইখানে ছবিটা দেখাচ্ছি, ধরো এই দুটো সংঘর্ষ হয়ে এরকম গায়ে গায়ে লেগে থাকলো, মানে গায়ে গায়ে লাগলো। গায়ে গায়ে লাগার পর এতে কি হচ্ছে, ধরো এই যে ইলেকট্রনগুলো আর এর ইলেকট্রনগুলো, এখানে ইলেকট্রনগুলো পরস্পরের কাছাকাছি চলে আসছে। এরকমভাবে কি এরা থাকতে পারবে? এরকমভাবে পারবে না। কেন পারবে না? কারণ এখানে ইলেকট্রন বিকর্ষণ কাজ করবে। তো না থাক, সংঘর্ষ তো হচ্ছে, সংঘর্ষ হওয়ার পর এইভাবে আর থাকছে না, তাহলে কিভাবে থাকছে? থাকছে এইভাবে। সংঘর্ষ ঘটার পরে, সংঘর্ষ ঘটার পরে, সংঘর্ষ ঘটার পরে এর ইলেকট্রনগুলোকে এই যে কণাটা তার থেকে দূরে নিয়ে যাবে, এবং এও ঠিক একইভাবে এর ইলেকট্রনগুলোকে এই কণার থেকে দূরে নিয়ে যাবে। ঠিক আছে, এই রকম হলো। এইটা তোমরা ভাববে না যে এখানে ইলেকট্রন নেই, ইলেকট্রন সব দিকেই রয়েছে। এই পরমাণু থেকে, এই কণাটা থেকে তো ইলেকট্রন বেরিয়ে যায়নি, ইলেকট্রন এর মধ্যেই আছে। আমি বলছি যে এখানে কম পরিমাণ ইলেকট্রন আর এইদিকে বেশি পরিমাণ ইলেকট্রন, এবং এখানেও ঠিক তাই। যেহেতু দুটো কণার মধ্যে যেই অংশটায় দূরত্বটা কম আছে, সেই অংশটায় ওই ইলেকট্রনগুলো কম ঘনীভূত এবং দূরে বেশি ঘনীভূত হয়েছে। যদি এরকম হয় তাহলে দেখো আগের আকার এবং আকৃতির তুলনায়, আগের আকার এবং আকৃতির তুলনায় এই আকার বা আকৃতিটা দেখে কি মনে হচ্ছে? একটা ডিফরমেশন হয়েছে, ডিফরমেশন হয়েছে। ডিফরমেশন বা বিকৃতি কেন হয়েছে? সংঘর্ষ ঘটেছে, সংঘর্ষ ঘটার পর এখানে কি হয়েছে? পোলারাইজেশন হয়েছে। এটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। পোলারাইজেশন বিষয়টা কি? পোলারাইজেশন বিষয়টা হচ্ছে যে একটা নিস্তড়িত কণা অন্য কোনো কণার সাথে সংঘর্ষ হওয়ার ফলে বিকৃত হবে, এবং বিকৃত হয়ে তার মধ্যে এরকম ডেল প্লাস ডেল মাইনাস ধর্মের সৃষ্টি হবে। এই যে ডেল প্লাস ডেল মাইনাস ধর্মের সৃষ্টি হয়েছিল, যেটা আগে ছিল না। আগে চার্জ ছিল না, এখানে চার্জ উৎপন্ন হলো মানে এটা আহিত হয়ে গেল। তোমরা ফিজিক্সে হয়তো পড়েছো যে একটা নিস্তড়িত কোনো বস্তুর কাছাকাছি যদি আমরা একটা কোনো আহিত বস্তু নিয়ে আসি, এরকম পড়েছো না তোমরা? যে মনে করো এটা একটা নিস্তড়িত বস্তু, খেয়াল করো যে এটা একটা নিস্তড়িত বস্তু, ঠিক আছে? এর কাছে আমি এই একটা আহিত একটা বস্তু নিয়ে আসছি, তাহলে এই প্রান্তে যে আধানটা থাকবে, এই প্রান্তে তার বিপরীত আধান সৃষ্টি হবে, এরকম না? এই প্রান্তে তার বিপরীত আধানটা সৃষ্টি হবে। তো এইখানে তো এই জিনিসটা হলো। এখন এই জিনিসটা কি হবে? এই ডেল প্লাসগুলো তো এর মধ্যে থাকতে, মানে ডেল প্লাসগুলো তো কাছাকাছি থাকবে না, বিকৃত হলো, মানে দুটোতেই ধাক্কা লেগে দুজনের ইলেকট্রন দুদিকে সরে গেল। কিন্তু তাহলে সেম চার্জ তো আবার কাছাকাছি থাকছে, সেটা কখনোই সম্ভব নয়। তো এটা কি হবে? এটা জাস্ট ঘুরে যাবে, এটা এরকম করে ঘুরে যাবে। ঘুরে গিয়ে কি হবে? ঘুরে গিয়ে এরকম ডেল মাইনাস ডেল প্লাস, ডেল মাইনাস ডেল প্লাস, মানে বিপরীত আধানগুলো পরস্পরের কাছাকাছি চলে আসবে। তাহলে দেখো দুটোর মধ্যে আগে কোনো আধান ছিল না, তারা সংঘর্ষ হওয়ার ফলে পোলারাইজেশন বা ধ্রুবায়ন ঘটলো। ধ্রুবায়ন ঘটার ফলে ডেল প্লাস ডেল মাইনাস এই যে চার্জটা, এই চার্জের দরুন তারা কি করছে? বিপরীত যে প্রান্তের আধানগুলো, বিপরীত যে আধান, যে প্রান্তে ওই বিপরীত আধানগুলো আছে, সেই প্রান্তগুলো পরস্পরের কাছাকাছি এলো, এবং এইভাবে আসার পর যেহেতু এরা বিপরীত আধান, তো এদের মধ্যে একটা পারস্পরিক কী কাজ করবে?
একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। তড়িৎ আকর্ষণ বল কাজ করবে এবং তড়িৎ আকর্ষণ বল কাজ করবার ফলেই এরা পরস্পরের সঙ্গে কি হবে, পরস্পরের সঙ্গে সংবদ্ধ হওয়ার চেষ্টা করবে। সংবদ্ধ হতে থাকে। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে আহিত ডাইপোল ইন্টারঅ্যাকশন বা আকর্ষণী প্রভাব। এই যে দেখো এরকম এই ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হলো, তার ফলে তড়িৎ আকর্ষণ বলের একটা সৃষ্টি হবে। তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে এই দুটো কণা পরস্পরের সঙ্গে সংযোজিত থাকবে, তো যেইটার মাধ্যমে সংবদ্ধ হতে থাকে। তো দিস ইজ ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। আগে তো আধান ছিল না, সংঘর্ষের ফলে তৈরি হলো, তাই আহিত হলো, দুটো কণাই আহিত হলো, তাই ইনডিউসড ডাইপোল। ক্লিয়ার? ইনডিউসড ডাইপোল। তবে এই যে আকর্ষণী বল, এই আকর্ষণী বলের মানটা খুবই কম, দুর্বল প্রকৃতির। কেন বলো তো? কারণ তড়িৎ আকর্ষণ বল প্লাস এবং মাইনাস দুটো আধানের মধ্যে ঘটে। ধরো একটা পারফেক্ট ক্যাটায়ন, একটা পারফেক্ট অ্যানায়ন, এদের মধ্যে যতটা স্ট্রং ফোর্স কাজ করবে, ডেল প্লাস বা ডেল মাইনাস মানে তো সামান্য পরিমাণ প্লাস এবং সামান্য পরিমাণ মাইনাস, তাহলে কি তাদের মধ্যে আকর্ষণী প্রভাবটা খুব একটা দৃঢ় হবে বা খুব একটা কি স্ট্রং হবে? হবে না। কারণ একটা পারফেক্ট প্লাস আর পারফেক্ট মাইনাসের মধ্যে এখানে আধানটা কি নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট মানে একদম কম্প্যাক্ট আধান একটা আছে, কিন্তু এখানে তো খুব কম পরিমাণে আধান থাকার কারণে এদের মধ্যে আকর্ষণী বলটা, তড়িৎ আকর্ষণী বল কাজ করলেও সে আকর্ষণী বলের মানটা খুবই কম। তাই এই ধরনের বল কিন্তু দুর্বল প্রকৃতির হয়। তাহলে কম আধানের মধ্যে তাই দুর্বল প্রকৃতি। ঠিক আছে, দুর্বল প্রকৃতির। আর এদের মধ্যে দূরত্ব যত বাড়বে তত সেই আকর্ষণী বলের মান কমবে। দূরত্ব যত বাড়বে তত এদের মধ্যে আকর্ষণী বলের মান কমবে। সেই কথাটা লিখে নাও। আরো দুর্বল হতে থাকে, কম মানের হয়। 3 নম্বর, অধ্রুবীয় অণুর মধ্যে ঘটে এবং ধ্রুবীয় ও অধ্রুবীয় অণুর মধ্যে ঘটে। ধ্রুবীয় ও অধ্রুবীয় অণুর মধ্যে ঘটে। ধ্রুবীয় ও অধ্রুবীয় অণুর মধ্যেও ঘটে। মানে একটা ধ্রুবীয় কণা আছে বা একটা ধ্রুবীয় অণু আছে আর একটা অধ্রুবীয় অণু আছে, তার মধ্যেও ঘটে। কীরকম বলছি মনে করো, এই একটা ধ্রুবীয় কণা যেখানে ডেল প্লাস ডেল মাইনাস রয়েছে, আর এইটা একটা অধ্রুবীয় কণা।
তো অধ্রুবীয় কণা, এই যে এখানে ডেল মাইনাস যেটা রয়েছে, আমি তোমাদের একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম যে এটা একটা ধরো মানে একটা দ্বিমেরু, ডেল প্লাস ডেল মাইনাস একটা দ্বিমেরু, আর এটা একটা নিস্তড়িত একটা কণা। তো একে যখন আমি এর কাছাকাছি নিয়ে আসবো, তাহলে ডেল প্লাসের বিপরীত এখানে কি তৈরি হবে? ডেল মাইনাস তৈরি হবে। তো তখন কি হবে? এটা আবার বিকৃত হতে শুরু করবে। বিকৃত হলে এখানে কি হচ্ছে? ডেল মাইনাস, এটা ডেল প্লাস, এটা বিকৃত হবে, মানে পোলারাইজ হচ্ছে। পোলারাইজ হলে এখানেও কি তৈরি হয়ে গেল? দেখো, এদিকে ডেল প্লাস তৈরি হলো আর এদিকে ডেল মাইনাস তৈরি হলো। তাহলে এখানেও আমরা বলতে পারি যে ধ্রুবীয় অধ্রুবীয় এরা যদি একসাথে থাকে তাহলে এরকম ইনডিউসড ডাইপোল তৈরি হওয়ার একটা প্রবণতা থাকে, কম মানের হয়। আর দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণের প্রভাব আরও দুর্বল হতে থাকে। দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে induced dipole force is inversely proportional to r to the power 6. শুধু এটাই নয়, যত রকম এখানে আমরা ইন্টারমলিকুলার ফোর্স পড়ছি প্রত্যেকটাই কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দি r to the power 6। এইটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেই পয়েন্টটা দেখো। নেক্সট পয়েন্ট হচ্ছে কণা বা অণুর আকার বৃদ্ধি পেলে পোলারাইজেশন বাড়ে এবং এই প্রকার বলের মাত্রাও বাড়ে। দুটো উদাহরণ লিখলাম, ঠিক আছে? আমি এখানে কি বলেছি? কণা বা অণুর আকার বৃদ্ধি পেলে পোলারাইজেশন বাড়লেই বলের মাত্রাটাও বাড়বে। দেখো, দুটো ছোট কণার মধ্যে সংঘর্ষ হচ্ছে আর এখানে দুটো বড় কণার মধ্যে সংঘর্ষ হচ্ছে, মনে করো। তো এর ফলে কি হবে? দেখো, আমি তোমাকে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই পেনের ঢাকা ছোট, তো একে আমি কি সহজে বিকৃত করতে পারবো? পারবো না। তার কারণ কি? এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ছোট। পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছোট হওয়ার কারণে আমি বেশি পরিমাণে এর ওপরে বল প্রয়োগ করতে পারছি না, যার ফলে একে বিকৃত করা যায়। তাহলে যে ছোট আকৃতির জিনিস হবে বা ছোট আকৃতির পদার্থ হবে, তাকে বিকৃত করতে গেলে প্রচুর শক্তি বা প্রচুর বলের প্রয়োজন হচ্ছে, বা সোজা কথা যে এদেরকে সহজে বিকৃত করা যায় না। এবারে মনে করো আমি এই পেনটা নিলাম, এই পেনটাকে যদি আমি একটু প্রেশার দিই তাহলে কি বাঁকিয়ে দিতে পারি, বা কি হতে পারে? পেনটা ভেঙেও যেতে পারে, রাইট? কেন? কারণ এর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি। বল প্রযুক্ত করবার জন্য এখানে আমি অনেকটা এরিয়া পাচ্ছি বা ক্ষেত্রফল পাচ্ছি। সো এখানে বল প্রযুক্তির মান বেশি হবে, বিকৃতি সহজে ঘটানো যাবে।
তাহলে এইখানে কি হচ্ছে, পোলারাইজেশন মানেই তো কি, পোলারাইজেশন মানে হচ্ছে বিকৃতি হওয়া। তাহলে যে ছোট আকৃতির কণা তার ক্ষেত্রে বিকৃতি ঘটে না, বিকৃতি নগণ্য। আর এই ক্ষেত্রে বিকৃতি খুব সহজ, বিকৃতি খুব সহজে ঘটে। বিকৃতি যদি সহজে ঘটে তাহলে এইখানে ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হওয়া সহজ। বিকৃতি না ঘটলে ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হয় না, ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হয় না। আর এইখানে ডেল প্লাস ডেল মাইনাস সহজে হয়। আর ডেল প্লাস ডেল মাইনাস সহজে হলেই এই কি হচ্ছে তোমার ইনডিউসড ডাইপোল ফোর্স তৈরি হচ্ছে। মানে এই যে এখানে ইনডিউসড হলেই ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হলেই তো ফোর্সটা উৎপন্ন হবে। যদি ডেল প্লাস ডেল মাইনাস তৈরি না হয় তাহলে সেখানে ফোর্স উৎপন্ন হওয়ার কোনো কারণ নেই। অতএব আমরা বলতে পারি যে ছোট আকৃতির কণাগুলোর ক্ষেত্রে এই ধরনের ফোর্স কম কাজ করে, কারণ ডেল প্লাস ডেল মাইনাস তৈরি হওয়ার প্রবণতা কম। যদি তৈরিও হয় তবে সেটা নগণ্য পরিমাণ, তৈরি হয় না বা নগণ্য। আর বড় আকৃতির কণার ক্ষেত্রে বিকৃতি খুব সহজে হয়, পোলারাইজেশন সহজে হচ্ছে, ইনডিউসড ডাইপোল সহজে তৈরি হচ্ছে, তাই ফোর্স বেশি কাজ করছে। আরও একটা কথা ভাবতে পারো, দেখো এর নিউক্লিয়াস ইলেকট্রনগুলোর মধ্যে দূরত্ব কম তো, আর এর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে দূরত্ব অনেক বেশি। তো নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের দূরত্ব যদি কম হয়, সেই ইলেকট্রনগুলোকে কি করবে, খুব দৃঢ়ভাবে আটকে রাখবে। ভালো করে বোঝো, নিউক্লিয়াস আর ইলেকট্রনের দূরত্ব যদি কম হয়, অর্থাৎ পরমাণুটা যদি ছোট হয়, তাহলে পরমাণু বা অণু বলো যদি ছোট হয়, তাহলে ইলেকট্রনগুলোকে খুব দৃঢ়ভাবে নিউক্লিয়াসটা ধরে রাখবে। সংঘর্ষ হলেও ইলেকট্রনগুলো বিকৃত হয়ে ছিটকে যাবে না। কিন্তু যদি বড় আকৃতির কণা হয় তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের দূরত্ব যেহেতু বেশি, তাই নিউক্লিয়ার ফোর্সটা ওভার দ্য আউটার ইলেকট্রন কম, তাই বিকৃতিটা খুব সহজে হবে। ঠিক সেই কারণেই এই কথাটা লেখা হয়েছে যে বড় আকৃতির কণার ক্ষেত্রে এই বলের মাত্রা খুব বেশি হয়। কিছু উদাহরণ দিয়ে দেখো, উদাহরণ দিলে বুঝতে পারবে। খুব কমন একটা উদাহরণ দিচ্ছি, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। এদের যদি চারটের কথা ভাবো, ফ্লোরিন গ্যাস, ব্রোমিন লিকুইড আর আয়োডিন হচ্ছে সলিড। ফ্লুরিনের আকার ছোট, ক্লোরিনের আকার একটু বড়, ব্রোমিনের আকার বড়, আয়োডিনের আকার সবার থেকে বড়। তাহলে বিকৃতির মান বৃদ্ধি পাচ্ছে, পোলারাইজেশন বৃদ্ধি পাচ্ছে, আর ইনডিউসড ডাইপোল ফোর্স বৃদ্ধি পাচ্ছে, এবারে ইনডিউসড ডাইপোল ফোর্স যত বৃদ্ধি পাবে তত কণাগুলো কি পরস্পরের সঙ্গে সংযোজিত হয়ে থাকবে, ঠিক কি না? যত কণাগুলোর মধ্যে ফোর্স বাড়ছে মানে কি, কণাগুলো পরস্পরের সঙ্গে সংযোজিত হয়ে থাকছে। এই সংযোজনের ফলেই আয়োডিন দেখো সলিড হয়ে গেছে, আর এটা লিকুইড, কিন্তু ফ্লোরিন আর ক্লোরিন গ্যাসীয় অবস্থাতেই থেকে গেল। তাহলে দেখেছো, ওইখানে আমি প্রথম একটা পয়েন্ট লিখেছিলাম যে এই ইন্টারমলিকুলার ফোর্সের জন্য ভৌত ধর্মের অনেক পার্থক্য হয়। তো দেখো এখানেই পার্থক্যটা হয়ে গেল। এটা একটা উদাহরণ, এরকম আরও অনেক উদাহরণ আছে। লাস্ট পয়েন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে
দেখো ডাইপোলটাকে প্রথমে তৈরি করতে হচ্ছে, ডাইপোলটাকে তৈরি করতে হচ্ছে, তাহলে এটা মূলত নন পোলার কণার ক্ষেত্রে ঘটে, মূলত নন পোলার কণার ক্ষেত্রে ঘটে, তাই না? দেখো এরা তো সব নন পোলার আমি বলেছিলাম কি যে কোনো আধান থাকবে না, ডেল প্লাস ডেল মাইনাস আগে থেকে থাকবে না, পরে তৈরি হবে, যেটা সংঘর্ষের ফলে তৈরি হচ্ছে, তাই মূলত নন পোলার কণার ক্ষেত্রেই ঘটে। ওকে, একদম ক্লিয়ার? তাহলে আমাদের ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন হলো। নেক্সট আমরা পড়ব ডাইপোল ইন্টারঅ্যাকশন। এটা যখন বুঝে গেছো তাহলে ডাইপোল ইন্টারঅ্যাকশন আশা করি বুঝতে অসুবিধা হবে না। দু নম্বর হচ্ছে ডাইপোল আকর্ষণী বল। ডাইপোল আকর্ষণী বল, ধরো এ বি একদমই সহজ বিষয়। এ কম তড়িৎ ঋণাত্মক, আর বি হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক। তাহলে এখানে কি হবে? এ ডেল প্লাস বি ডেল মাইনাস, তাহলে ডেল প্লাস ডেল মাইনাসের মধ্যে কি হচ্ছে? এরকম আকর্ষণী প্রভাব কাজ করছে। তো এর পাশাপাশি আরও একটা এরকম ধরো এ বি থাকলো, এর পাশাপাশি আরও একটা এরকম এ বি থাকলো, ফলে এর দরুন কি হচ্ছে? সংযোজন ঘটে। এই সংযোজন ঘটার কারণেই কি হচ্ছে? এদের ভৌত অবস্থার পরিবর্তন ঘটছে, বা যার ক্ষেত্রে এই মানটা বেশি হবে, যার ক্ষেত্রে এই আকর্ষণী বলের মানটা বেশি হবে, তার ক্ষেত্রে ভৌত অবস্থা সেরকমভাবে চেঞ্জ হতে থাকবে, ঠিক না? যেমন দেখো, আমি যদি একটা উদাহরণ নিই, মনে করো অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়ায় নাইট্রোজেন ডেল মাইনাস, হাইড্রোজেন হচ্ছে ডেল প্লাস, কারণ তড়িৎ ঋণাত্মকতা অফ নাইট্রোজেন ইজ গ্রেটার দ্যান হাইড্রোজেন। এই সাইনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার সাইন, যাকে বলা হয় কাই। তড়িৎ ঋণাত্মকতা এই সাইনটা দিয়ে প্রকাশ করা হয়, এটা হচ্ছে কাই। আচ্ছা, তাহলে অ্যামোনিয়া সাধারণ উষ্ণতায় কি গ্যাস? তো সাধারণ অবস্থায় গ্যাস, সাধারণ অবস্থায় অ্যামোনিয়া হচ্ছে গ্যাস। কিন্তু যদি অ্যামোনিয়াকে ঠান্ডা করা হয়, মানে এর থার্মাল এনার্জি যেটা, তাপীয় শক্তি যেটা, সেটাকে যদি কমানো হয়, কিভাবে কমাবো? টেম্পারেচার কমিয়ে। একদম প্রথমে বলেছিলাম একটা সম্পর্ক, তো টেম্পারেচার কমিয়ে থার্মাল এনার্জি কমানো হচ্ছে। থার্মাল এনার্জি কমানো হলে তাহলে অ্যামোনিয়াগুলো পরস্পরের কাছাকাছি আসতে থাকবে, কারণ থার্মাল এনার্জি কমে গেলে কি হবে? গতিশক্তি কমে যাচ্ছে। কমতে কি হচ্ছে? অ্যামোনিয়াগুলোর মধ্যে এরকম মনে করো এই ডাইপোল, মানে এই একটা ডাইপোল, তো অ্যামোনিয়াও তো একটা ডাইপোল হিসাবে কাজ করছে, তো এই ডাইপোলগুলোর মধ্যে একটা পারস্পরিক এরকম আকর্ষণী বল কাজ করবে। তো টেম্পারেচার কমালে অ্যামোনিয়া তরল হয়ে যাবে। তখন টেম্পারেচার কমালে অ্যামোনিয়া আস্তে আস্তে কি হবে? অ্যামোনিয়া তরল হতে শুরু করবে। এইগুলো সব মনে করো অ্যামোনিয়া, ঠিক আছে? অ্যামোনিয়া।
অ্যামোনিয়াগুলো পরস্পরের সঙ্গে এরকম ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন প্রয়োগ করে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় চলে গেল। জলের কথা ভাবো, জল তো সাধারণ উষ্ণতায় তরল। এবারে আমি যদি আরও টেম্পারেচার কমাই তাহলে জলটা কি হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। বরফ হয়ে যাওয়ার পেছনে কারণ কি, ওই ইন্টারঅ্যাকশন, মানে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। প্লাস এখানে আরও একটা ইন্টারঅ্যাকশন কাজ করে, সেটা হাইড্রোজেন বন্ডিং, যেরকম অ্যামোনিয়াতে কাজ করে হাইড্রোজেন বন্ডিং, কারণ এখানে হাইড্রোজেনের উপস্থিতি রয়েছে। তো সেটা আমরা পরে পড়বো। কিন্তু এটা হাইড্রোজেন বন্ডিংয়ের সাথে সাথে এখানে আরও একটা জিনিস দেখো, যেহেতু এখানে এরকম ডাইপোল রয়েছে তো অবশ্যই ডাইপোল ইন্টারঅ্যাকশন হওয়া সম্ভব। আরও এরকম অনেক রয়েছে, ধরো SO2 আছে, SO2 এখানে ডাইপোল, সালফার ডেল প্লাস অক্সিজেন ডেল মাইনাস, এটা ডাইপোল। HF এটাও ডাইপোল। HCl ডেল প্লাস ডেল মাইনাস, ডাইপোল। ওকে, এগুলো সব ডাইপোল ইন্টারঅ্যাকশন। খুব সহজ বিষয়টা। ডাইপোল ইন্টারঅ্যাকশনের যে বিষয়গুলো রয়েছে, মানে কি কি বিষয়ের উপর ডাইপোল ইন্টারঅ্যাকশন নির্ভর করে, অবশ্যই প্রথম হবে যে সমযোজী বন্ধনে আবদ্ধ। দুটি ভিন্ন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, ডাইপোল ফোর্স তত বেশি হবে। নেক্সট, ডাইপোলে উপস্থিত কণার আকার ছোট হলে এবং তার উপরে আধান ঘনত্ব বেশি হলে ডাইপোল ফোর্স বেশি হবে। ঠিক আছে? 3 নম্বর, ডাইপোল ফোর্স বেশি হলে বয়লিং পয়েন্ট বাড়ে। বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কেমন? তো এই তিনটে হচ্ছে মেইন পয়েন্ট। আর বাকি যে পয়েন্ট আমি ইনডিউস ডাইপোলের ক্ষেত্রে বললাম, বাকি পয়েন্ট বলতে একটা পয়েন্ট বলেছিলাম, একটু খেয়াল করে দেখো, যে ফোর্সটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r⁶। এখানেও সেটা কাজ করবে, আর বাকিগুলো তো আমি এখানে বললামই। তো এইখানে দেখো আমি একটা কথা লিখেছি যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি ভিন্ন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, ডাইপোল ফোর্স তত বেশি হবে। তো এখানে একটা কথা কি, যে পোলার মলিকিউল, শুধুমাত্র পোলার মলিকিউলের ক্ষেত্রেই এই ফোর্সটা দেখা যায়। আর একটা পয়েন্ট লিখে নাও, only for polar molecules,
only for polar molecules. কারণ ডাইপোল কথাটাই তো ওই পোলার না হলে সেখানে ডাইপোল কি করে আসবে, তাই জন্য ডাইপোল মলিকিউলের ক্ষেত্রেই মানে পোলার মলিকিউলের ক্ষেত্রেই এই ফোর্সটা দেখা যায়। তো এইগুলো হচ্ছে পয়েন্ট। এখন এই যে এখানে কথাটা লেখা আছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে ডাইপোল ফোর্স তত বেশি হবে। তারপর বলেছি ডাইপোলে উপস্থিত কণার আকার ছোট হলে এবং আধান ঘনত্ব বেশি হলে ডাইপোল ফোর্স বেশি হবে। ডাইপোল ফোর্স বেশি হলে বয়েলিং পয়েন্ট বৃদ্ধি পায়। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। ধরো HF আর HCl, ডেল প্লাস ডেল মাইনাস, ডেল প্লাস ডেল মাইনাস। এখন আকার হাইড্রোজেনের কথা ছাড়ো, হাইড্রোজেন তো দুটোতেই রয়েছে, ওটা কমন। আকার ফ্লোরিন ইজ লেস দ্যান ক্লোরিন, দুজনের ওপরই তো ডেল মাইনাস। কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রো নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন। তাহলে ফ্লুরিনের ওপর ডেল মাইনাস ইজ গ্রেটার দ্যান ক্লোরিনের ওপর ডেল মাইনাস। ফ্লোরিনের ওপর যদি তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিনের বেশি হয় তাহলে ফ্লুরিনের ওপর যে ডেল মাইনাস হয়েছে সেটা ক্লোরিনের ডেল মাইনাস অপেক্ষা বেশি হবে। এখন ডেল মাইনাস বেশি হলে তাহলে এই হাইড্রোজেনের ওপরে ডেল প্লাসটাও বেশি, কারণ একটা যৌগ তো নিস্তড়িৎ, তো যতটা নেগেটিভ চার্জ একদিকে বেশি কেন্দ্রীভূত হচ্ছে ততটাই পজিটিভ চার্জ ঠিক তার বিপরীত দিকে কেন্দ্রীভূত হবে। তাহলে তা না হলে তো চার্জ সমান হলো না। তাহলে এইখানে ডাইপোলের মান, এখানে দ্বিমেরুর মানটা বেশি, এই যে এই ডেল প্লাস বা ডেল মাইনাস এই চার্জের মানটা বেশি, ফলে এরা বেশি পরিমাণে বেশি সুসংবদ্ধ থাকবে, বেশি সুসংবদ্ধ থাকবে, কারণ এফ এর উপর আধান ঘনত্ব বেশি, এফ এর উপর আধান ঘনত্ব বেশি। আবার আধান ঘনত্ব বেশি হওয়ার কারণ কি, এই যে আকারটা ছোট প্লাস ডেল মাইনাস বেশি, তো সেক্ষেত্রে আমি বলতে পারি না আধান ঘনত্ব বেশি। আধান ঘনত্ব আমরা কিভাবে লিখি, আধান ঘনত্ব হচ্ছে আধান বাই আকার। তাহলে ফ্লুরিনের আকার ছোট আবার আধানও বেশি, অতএব আধান ঘনত্ব বেশি। আধান ঘনত্ব বেশি হলে ডাইপোল এখানে চার্জ বেশি হবে, চার্জ বেশি হলে সুসংবদ্ধ বেশি থাকবে, সুসংবদ্ধ বেশি থাকলে পৃথক করতে বেশি শক্তি প্রয়োজন, পৃথক করতে বেশি শক্তি প্রয়োজন, তাই বয়েলিং পয়েন্ট বেশি হবে। বয়েলিং পয়েন্ট বেশি হবে, কারণ বয়েল করা মানে কি, বয়েল করা মানে হচ্ছে প্রত্যেকটা কণা সেপারেট হয়ে গিয়ে তারা বাষ্পীয় অবস্থায় চলে যাবে। অন্য সাধারণ অবস্থায় যেরকমই থাকুক না কেন তারা স্ফুটনাঙ্কে কি হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধন বিচ্ছিন্ন করে একা একা বাষ্পীয় অবস্থায় চলে যাবে। তাহলে এরা যদি প্রচুর পরিমাণে সুসংবদ্ধ থাকে তাহলে তাকে পৃথক তো প্রথমে করতে হবে, পৃথক করতে বেশি শক্তি লাগছে এবং বেশি শক্তি লাগছে মানেই বয়েলিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে। এখানে সুসংবদ্ধ হওয়ার প্রবণতা কম, সুসংবদ্ধতা কম, সুসংবদ্ধতা কম, তাই বয়েলিং পয়েন্ট কম, বয়েলিং পয়েন্ট কম। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেব, সেইটা তোমরা আমাকে সলভ করে দেবে যে কি হবে, তোমরা আমাকে সলভ করে দেবে যে কি হওয়া উচিত। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এটা থাক, আমি প্রশ্নটা এখানেই তোমাদের দিচ্ছি। ওয়াটার অ্যান্ড H2S, ওয়াটার অ্যান্ড H2S এইটার বয়েলিং পয়েন্ট তুলনা করো, এটার বয়েলিং পয়েন্ট তুলনা করো,
বয়লিং পয়েন্ট তুলনা করো, এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন। ঠিক আছে, এইটা আমাকে তোমরা বলবে। জল এবং H2S দুটো একই রকম দেখতে, শুধু অক্সিজেনের জায়গায় সালফার আছে, তাহলে এদের বয়লিং পয়েন্ট কীরকম হবে এটা তোমরা আমাকে বলে দেবে। ওকে, তাহলে আমাদের আজকের তাহলে আলোচনা এই পর্যন্তই আমি রাখছি। আজকে আলোচনায় আমরা কী কী শিখলাম ইনডিউসড ডাইপোলের বিষয়, এবং কিছু উদাহরণ দিয়েও সেটা আমি দেখালাম যে কি হয় আকার বাড়লে বা আকার ছোট হলে তাদের মধ্যে ইনডিউসড ডাইপোল কীরকম হয়। আর একই সঙ্গে ডাইপোল ইন্টারঅ্যাকশনটাও শিখলাম, তার উদাহরণও আমি এখানে বললাম, এবং তার কী কী চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেটাও তোমাদেরকে বললাম। তো আর যে প্রশ্নটা দিয়েছি সেটা তোমরা চেষ্টা করবে সলভ করার। তো এই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, আর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো যদি পারো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তার নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব বাকি দুটো ফোর্স নিয়ে, যেটা হচ্ছে ইনডিউসড ডাইপোল এবং ডাইপোলের সাথে, আর হচ্ছে আয়ন ডাইপোল ইন্টারঅ্যাকশন আর হাইড্রোজেন বন্ডিং যেটা রয়েছে। আমি আয়ন ডাইপোলের কথাটা বলিনি, কিন্তু সেটা আমি একসঙ্গে মেনশন করে দেব। আর হাইড্রোজেন বন্ডিংয়ের যে ব্যাপারটা সেটাও আমি কিছুটা বলে দেবো উদাহরণের সাথে। তো নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করো, জাস্ট আসতেই চলেছে ভিডিওটা। আর এটা তোমরা দেখতে থাকো, পড়তে থাকো বাড়িতে। ভালো থেকো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। গুড বাই।